বুঝলেন, চ্যাংদোলার রাজনীতি চলছে, আবার ঠুসে দেবারও রাজনীতি চলছে, একে অপরকে সরাসরি রাজনৈতিক আক্রমণ চলছে, তাও আবার কাদা ছোড়াছুড়ির রাজনীতি থেকেও আরেকটু ঊর্ধ্বে গিয়ে সাম্প্রদায়িক রাজনীতি চলছে। কেন বলছি বলুন? এই তো ঠিক গতকাল ঠিক কী বার ছিল? মঙ্গলবার হঠাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেকগুলো বিস্ফোরক মন্তব্য করেছেন, যদিও বা তার আগেও একটি স্টোরি রয়েছে। সেই স্টোরির থেকে একটু নেক্সট স্টোরিতে আমি আসছি, তার কারণ সেখানেই তো বিস্ফোরক মন্তব্য রয়েছে। সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, দুজনকেই হারাবেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেন 26শে বিধানসভা নির্বাচনের পরে বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করে দেবেন। সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো, কিন্তু কেন হঠাৎ এই বিষয় নিয়ে রাজনীতি শুরু হলো একটু আমাদেরকে অতীতে যেতে হবে। আচ্ছা, ভরতপুরের তৃণমূল বিধায়কের নামটা মনে আছে তো? হুমায়ুন কবির। ঠিক, একদম ঠিক বলছেন। হুমায়ুন কবির তিনি কার্যত মন্তব্য করেছিলেন ওই যে সেই 90-30-এর গল্পের মতো, অর্থাৎ আমার বেশি তোমার কম, আর ঠিক সেখানেই 30 জন মিলে কি এমন করবেন সেই 30 জন হিন্দুকে তিনি কার্যত নদীতে ভাসিয়ে দেবেন, এই মন্তব্য করেছিলেন। কে করেছিলেন? হুমায়ুন কবির করেছিলেন। আর ঠিক তখন থেকেই হিন্দু সম্প্রদায়ের ওপর আঁচ আসতে পারে এমনটা বলছিলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেও থেমে নয়, সরাসরি মেয়র ফিরহাদ হাকিম তিনিও একসময় বলে বসলেন, এক প্রকার সাম্প্রদায়িক মন্তব্য করে বসলেন। আর ঠিক তারপরে তারা মুসলিম করছে, বিরোধী দলনেতা হিন্দু করছে। আমার বারংবার ওই সেই লাইনটি মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মমোহে। তিনি লিখেছিলেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। একের পর এক মরছে এবং মারছে। এই ইতিহাস, এই উদাহরণ ভারতের ইতিহাসে নজিরবিহীন নয়, অনেকবার এই ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও 25-এ এসে কেন এই সাম্প্রদায়িক লড়াই, জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, আর আজ মূল আলোচনার বিষয় চ্যাংদোলা বিতর্কে সরাসরি ঠেলা দেবার রাজনীতি, অর্থাৎ ঠুসে দেবার রাজনীতি কে করছেন? হুমায়ুন কবির। তিনি বলছেন ঠুসে দেব, অর্থাৎ সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছেন। অন্যদিকে কৌস্তব বাগচি তিনি বলছেন যে যদি শুভেন্দু অধিকারীর দিকে একটি হাতও পড়ে, অ্যাকচুয়ালি যদি তাকে কোনো রকম কিছু করা হয়, তাহলে গুজরাটের নিদান দিচ্ছেন কৌস্তব বাগচি। তিনি বলছেন বাংলা গুজরাট হয়ে যাবে। ভাবুন, সাম্প্রদায়িক লড়াই এবং সাম্প্রদায়িক রাজনীতি ঠিক কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে হাতাহাতির পর্যায়েও যেতে পারে এমনটা আশঙ্কা করছে। শুধু তাই নয়, আশঙ্কা করছেন বিরোধী দলনেতার মৃত্যুও। ঠিক শুনছেন, বিধানসভার ভেতরে বিরোধী দলনেতা তার নাকি মৃত্যুর আশঙ্কা রয়েছে, তাকে মারা হতে পারে, এই আশঙ্কা করছেন বিজেপি নেতৃত্বরা। আজ এই নিয়েই মূল ডিবেট সেশন স্টার্ট হবে, আর আমাদের সঙ্গে ইতিমধ্যে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি সমর্থক, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন অপার্থিব ইসলাম, তৃণমূল সমর্থক, তৃণমূল মুখপাত্র। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি সরাসরি একটু রুবিদির কাছে যাওয়ার চেষ্টা করব। রুবিদি, আচ্ছা, সাম্প্রদায়িক রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন না, আপনারা এটা অনেকবার প্রমাণ করবার চেষ্টা করেছেন। সনাতনী কথাটা আপনারা বলেন, কিন্তু সনাতনী আপনারা অন্যরকম একটি ব্যাখ্যাও দেন। আমি বলছি এই হিন্দু মুসলিম, ভরতপুরের তৃণমূল বিধায়ক নয় করলেন, কিন্তু তিনি তো একজন সাধারণ বিধায়ক। আমি বলছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো অনেক উঁচু দরের মানুষ, তিনিও সাম্প্রদায়িকতার লড়াইয়ে নেমে পড়লেন। তাকেও বলতে হচ্ছে যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেব। এই চ্যাংদোলা শব্দটা সত্যিই কি বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক? রুবিদি, দেখুন, শুভেন্দুদা বলেছে বিশেষ কারণ আছে। আজকে বিধানসভায় যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত লজ্জার বিষয়। তার মধ্যেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেরকম কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি, এবং সেই নিয়ে কোনো স্টেপ নেবে বা কিছু সেই নিয়েও কোনো কথা বলতে শোনা যায়নি। তো বর্তমানে যা দাঁড়িয়ে আছে, হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, এই যে যারা রয়েছে তারা যে ধরনের কথাবার্তা বলছে, তাতে তো এটা পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে তারা হিন্দুদেরকে কোনো না কোনো ভাবে মানে অত্যাচার করার প্ল্যানিং শুধুমাত্র নেই। আপনি দেখতেই পাচ্ছেন বর্তমানে যা চলছে, হিন্দুদের ওপর অত্যাচার চলছে, এবং শুধু অত্যাচার চলছে, মূর্তি ভাঙছে, তাই শুধু নয়, আজকে শুভেন্দু অধিকারীও একজন হিন্দু হিন্দু বিধায়ক, তার উপরও যেভাবে স্টক করছিল, যেভাবে ফটোস তুলছিল, কে তুলছিল না তুলছিল সেটাও আমরা দেখতে পাইনি। তাকেও মানে অ্যাকচুয়ালি মার্ডার করারই প্ল্যানিং করছে।
তো এটা তো বুঝতে হবে কোথাও একটা হিন্দুদেরকেই মার্ডার করার প্ল্যানিং হচ্ছে। আর এটা আজকে থেকে হচ্ছে না, এই হিন্দু নিধন যজ্ঞ আজকে থেকে হচ্ছে না, সেই কংগ্রেস আমল থেকে হচ্ছে। আমি জাস্ট একটুখানি বলতে চাই, 8 জুন 1980 সালে মাদাই ম্যাসাক, গণহত্যা বাঙালিদের ওপর, ওখানে তখন ত্রিপুরার ঘটনা এটা, তখন ছিলেন নির্পণ চক্রবর্তী, শিশু মহিলা সহ নেই নেই করে প্রায় 100-র ওপরে, শুধু শিশু আর মহিলা ছিল 100-র ওপরে, টোটাল 500 জন মারা গেছিল, সেটা অন পেপার, কিন্তু ওখানকার জনগণ সেই সময় বলেছিল যে তার থেকেও অনেক বেশি। 2রা অগস্ট 1984 সাল, তখনও ইন্দিরা গান্ধী রয়েছে, তখনও হয়েছিল মেমকাম বং, তামিলনাড়ু, সেখানেও হিন্দু অত্যাচার হয়েছিল হিন্দুদের উপর। 7ই জুলাই 1985, সেখানেও হিন্দুদের 2টি বাসে খালিস্তানি জঙ্গি আগুন লাগিয়ে দেয় এবং সেখানেও আহত নিহত হয়েছিল প্রায় 60 থেকে 65 জনের ওপর। 21শে মে 1991 সাল, তামিলনাড়ু, রেল ঘটনার সিরিজ 1991, 15ই জুন, 17ই অক্টোবর। আমি বলতে বলতে হয়তো থামতে পারবো না, আপনাদের কোনো ধারণা নেই এই হিন্দু নিধন যজ্ঞ কত জনম থেকে চলছে। আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু বিশ্বাস করুন হিন্দুরা এখনো ভারতবর্ষকে এখনো হয়তো হিন্দু রাষ্ট্র হিসাবে পেতে পারিনি আমরা এখনো অব্দি। যেই ভারতবর্ষ ভাগ হয়েছিল, যেই ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, সেই ভারতবর্ষকে এখনো অব্দি ধর্ম নিরপেক্ষ দেশ বলে এখনো অব্দি তাদের সাথে হিন্দুদের ওপরই অত্যাচার করা হয়। আমি জানি না বারংবার এই ধর্ম নিরপেক্ষতা বলা সত্ত্বেও কেন হিন্দুদের ওপরই অত্যাচার করা হয়। আমরা হিন্দুরা কি বানের জলে ভেসে এসেছি? স্বাধীনতা সংগ্রামে যারা লড়াই করেছে, যেমন মুসলমান ধর্ম, যেমন মুসলিম থেকে শুরু করে শিখ থেকে পাঞ্জাবি থেকে সবাই ছিল, তাহলে কেন আজকে আমার একটাই বক্তব্য, কেন হিন্দুদের উপরই বারবার অত্যাচার? হিন্দুদের যে দেবী আমরা যাকে মা বলে ডাকি, মা দুর্গা, মা সরস্বতী, মা শীতলা, প্রত্যেককে আজকে শুধুমাত্র তাদের বস্ত্র উলঙ্গ মানে সেই মূর্তিরও মানে বস্ত্র রাখা হচ্ছে না। না, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি এই প্রসঙ্গে যেতেই চাইছি না। আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি শুধু বলতে চাই হিন্দুদের আমি উপর আপনাকে অত্যাচার রিকোয়েস্ট করছি হচ্ছে। এই বিষয়গুলো নয়, আমি যেটা বলতে চাইছি সেটা একটু শুনুন প্লিজ। আমি বলতে চাইছি এবার যেটা বলার ছিল, পরাধীনতার ভারতের কথা আপনি বলছেন, তাহলে কি আপনিও এটা বিশ্বাস করেন মোহন ভাগবতের কথা অনুসারে যে রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে দেশ স্বাধীন হলো? দেখুন, উনি যেটা বলতে চেয়েছেন সেটা অন্য বেসিসে বলতে চেয়েছেন, সেটার সাথে এটার কোনো তুলনা নয়। না, আপনি বলছেন যে আমরা এখনো পরাধীনই রয়েছি। হ্যাঁ, বর্তমানে যা দাঁড়িয়ে আছে, দেখুন আমরা সবাইকে দেখেছি, কংগ্রেসকে দেখেছি মুসলমানদের জন্য কিছু হলে তারা রাস্তায় গিয়ে দাঁড়ায়, আমরা সিপিএম কে দেখেছি মুসলমানদের জন্য হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ায়। আমি শুধু একটাই কথা জানতে চাই যে যারা সনাতনী হিন্দু আছে তাদের জন্য কেন তারা রাস্তায় নামে না, কেন তারা পথে নামে না? সেটা যদি কেউ করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি করছে, 100% করছে। ভারতীয় জনতা পার্টি করছে বলেই এখনো অব্দি হিন্দুরা এখনো অব্দি সেফ রয়েছে, না হলে হয়তো সেফ থাকতো না। আর শুভেন্দু অধিকারী মহাশয় এটাই বিধানসভায় বলতে চেয়েছিল যে কেন মূর্তি ভাঙা হচ্ছে, কেন হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, কেন বিধানসভায় একজন বিধায়ক এই বিষয়গুলো, একজন বিরোধী দলনেতা হিসেবে সে কেন বিধানসভায় এই কথাগুলো তুলতে পারবে না? সে তো সাধারণ মানুষের জনগণের কণ্ঠ হয়ে যাচ্ছে, সে কেন তুলতে পারবে না এই কথাগুলো? কেন অন্যায়টা করা হচ্ছে? এবার একটু বলুন না যে মুসলিম সম্প্রদায়, এই সম্প্রদায়কে আলাদা করে নথিভুক্ত করাটা কি সত্যি খুব দরকারি? আমার কথা হলো যে বা যারা এগুলো করছে তাদেরকে মৌলবাদী আখ্যা দেওয়া যেতে পারে, তাদেরকে দুষ্কৃতী আখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু মুসলমান বলে দাগিয়ে দেওয়া, তাহলে তো 143 কোটির এই দেশে অসংখ্য মুসলমানও রয়েছে যারা সত্যি সত্যি চায় ভারতটাকে শান্তির বার্তা দিতে, যারা সত্যি সত্যি চায় যে এই ভারত, এই পশ্চিমবঙ্গ শান্তিতে থাকুক। তাহলে তো সেই সব বিধায়কও হতে পারেন কিংবা মুসলমান সম্প্রদায়ের মানুষও হতে পারে, তাদের প্রত্যেককে ছোট করা হয় নাকি? দেখুন, এই ক্ষেত্রে আমি বলতে চাই কিছু কিছু মুসলিম বিধায়ক আছে যারা মানে একদম অন ক্যামেরা থেকে শুরু করে অন মঞ্চ সব মানে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন কেতন জয়সওয়াল, কংগ্রেস সমর্থক, কংগ্রেস মুখপাত্র। কেতন বাবু, আপনাকেও স্বাগত রাইট বাংলা শুনলে ছাত্রদের শোতে। থ্রেটনিংও করছে। রুবি বলুন। হ্যাঁ, হিন্দুদেরকে থ্রেটনিং করছে, তো সেই সব বিধায়কদের হয়ে আমরা কেন কথা বলবো? যারা এই ধরনের কথাবার্তা, মৌলবাদী মানসিকতা যাদের মধ্যে আছে, সেই সব বিধায়ককে তো অবশ্যই, তারা যদি আজকে যদি ভারতীয় জনতা পার্টি যদি আসে, অবশ্যই তাদেরকে সরিয়ে দেওয়া উচিত।
অবশ্যই তাদের সরিয়ে দেওয়া উচিত। যারা বলে, যেসব বিধায়করা বলে হিন্দুদের কেটে ভাসিয়ে দেব, সেই সব বিধায়কদের ইমিডিয়েটলি রুবিদি প্লিজ পেশেন্স, আমি বলতে চাইছি এই সব বিধায়কদেরকে কি আপনারা বানিয়েছেন, বিজেপি বানিয়েছে? শুনুন না আমি আপনার উত্তরটা দিই না প্লিজ। আমি বলছি এইসব বিধায়ক সাধারণ মানুষ ভোট দিয়ে তো বানিয়েছে। আমার মনে হয় না যে সাধারণ মানুষ এদের ভোট দিয়ে বিধায়ক। আপনার মনে হওয়ার বা না হওয়ার উপর কি রাজনীতি বা সাধারণ মানুষের বার্তা অনুপ্রবেশকারীদের এনে ভোট দিয়ে এইভাবে জিতেছে? না হলে আমার মনে হয় না এই ধরনের মানসিকতার লোকরা জিততে পারে। শুনুন, আমি একটা শোয়ের নাম বলি, আমাদের চ্যানেলের একটি শোয়ের নাম 24-এর মহরণ। আমি বেরিয়েছিলাম লোকসভাতে, আমি একেবারে গ্রাউন্ডে গিয়ে শো করে এসেছি এবং কার্যত সেখানে এই যে ভরতপুর, বহরমপুর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে আমরা ঘুরে এসেছি এবং সেখানে আপনি বলছেন না যে সেখানে কোনো রকম ভোটের কোনো পরিসংখ্যান হয়নি, এটা যেমন ঠিক যে সেখানেও হয়তো ঘটনা ঘটেছে, কেন আমরাও দেখিয়েছি সেরকম কিছু ঘটনা, কিন্তু একেবারেই সাধারণ মানুষ ভোট দেননি এই পরিসংখ্যানটাও কিন্তু ভুল। আমরা গ্রাউন্ডে ছিলাম এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে হ্যাঁ, এই ভরতপুরের তৃণমূল বিধায়ক যিনি রয়েছেন হুমায়ুন কবির, তিনিও কিন্তু কিছু না কিছু কাজ করেছেন। তাহলে সেই মানুষটিকে সম্বন্ধে বা হুমায়ুন কবির যা বলেছেন তা সরাসরি কন্ডেম করছি আমরা, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও তো ঠিক সাধারণ মানুষকেও আপনারা ছোট করছেন। তাহলে চ্যাংদোলা করে বের করে দেবো, না চ্যাংদোলা করে বের করে দেওয়ার নিদান আপনারা কি করে দিতে পারেন? 100% যারা এই ধরনের কথাবার্তা বলবে, যেসব বিধায়ক তার এখতিয়ারের বাইরে গিয়ে যেই সাধারণ মানুষের ভোটে তিনি জয়ী হয়ে এসছেন, সেই সাধারণ মানুষদেরকে বলছে যে তাদের কেটে ভাসিয়ে দেব 1% মানুষদের, তাহলে তাকে কি বিধানসভার অন্দরে বলেছেন? না বিধানসভার তাকে কি বসিয়ে রাখা উচিত? না বিধানসভার অন্দরে বলেছেন কি তিনি? না অন্দরে কেন বলবেন? উনি তো বাইরে বলেছেন। আপনারা বিধানসভার অন্দরে কেন বলছেন যে বিধানসভার অন্দর থেকে বের করে দেবেন? উনি মিডিয়াতে বলেছে, এটা মিডিয়াতে বলেছে, এটা মজার বিষয় নয়। উনি মিডিয়ার মাধ্যমে বলেছে, প্রত্যেকটি জনগণ শুনেছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের জনগণও শুনেছে যে উনি এই ধরনের একজন বিধায়ক হয়ে এভাবে কথা বলছে। তাহলে তাকে তো এমনিতেই তৃণমূল থেকেই তো তৃণমূলের এই বিধায়ক এই কথাটা কবে বলেছে? এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, তবে বলেছে, আমার কাছে ভিডিওসও আছে। না অবশ্যই আমরা জানি, আমি তো নিজেও শোয়ের শুরুতে বলছিলাম, আমি বলছি যে এই নিদান যা তিনি দিয়েছেন তা তো অনেক দিন হয়ে গিয়েছে। সেই ইস্যুকে আপনারা হঠাৎ করে 26শে বিধানসভা নির্বাচনের প্রায় দোরগোড়ায় কেন তুলছেন? না এই নিদান শুধুমাত্র বিধানসভা ইলেকশনের সময় দিয়েছে তা তো নয়, সেটা আলাদা বিষয়। এর পরেও অনেক বলেছে, অনেক বিধায়ক বলেছে, অনেক রকম কথাবার্তা, অনেক কাউন্সিলর বলেছে, আমরা বারবার শুনেছি, মেয়েদের অত্যাচারের উপরে কথা বলেছে, অনেক রকম ভাবে কথা শুনেছি। এই ধরনের কথাবার্তা আমরা কেন একটা সরকারে রয়েছে সেই শাসক দলের কাছ থেকে শুনবো? রক্ষককে যদি না, হিন্দু মুসলিমটা তৃণমূল করছে, শুভেন্দুদা হিন্দুদের হয়েও কথা বলতে গেছিল। মুসলিম শব্দটা কে ব্যবহার করেছে? তৃণমূল কংগ্রেস? মুসলিম না তৃণমূল কংগ্রেস তো অলওয়েজ বলেই আসছে, আমরা যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো। ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রকাশ্যে সমস্ত ভাবেই তারা সমর্থন করছেন। আর হিন্দুদের হয়ে যখনই কথা বলছেন, তখনই যদি কথা বলতে না দেন, তখন তো এই ব্যাপারটা আসবেই। শুভেন্দুদা কেন বলতে পারবে না? একজন বিরোধী দলনেতা, সে হিন্দুদের হয়ে কথা বলবে না? কেন বলবে না? একজন মুসলমানের হয়ে কথা বললেই আমি সাম্প্রদায়িক, আর হিন্দুদের জন্য হয়ে কথা বললে আমি সাম্প্রদায়িক নয়? একই কথাবার্তা। আর এই ধরনের কেন রাজনীতিতে আসছে আমরা তো বুঝতে পারছি না। আমাদের সকল জনগণের জন্য কথা বলতে হবে। কোনো মুসলিমের সাথেও যদি দুর্ঘটনা ঘটে সেটা নিয়েও আমাদের বলতে হয়, পাশে গিয়ে দাঁড়াই। আমাদের বিজেপির একজন মুসলিম মহিলাকে যখন উলঙ্গ করে রাস্তায় যখন মারতে নিয়ে গেছিল, সেই বিষয়ে আমরা কথা বলেছি। আজকে হিন্দুদের সাথে যে অত্যাচার হয়েছে এবং হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, সেই বিষয়ে কথা বলছে। এখানে অন্যায় তো কিছু নেই, এখানে তৃণমূল পলিটিক্স করছে। বেশ, অপার্থিববাবু আপনারা পলিটিক্স করছেন, আপনারা হিন্দু আর মুসলিম করছেন। এবং কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভেতরে বলছেন যে তিনি একজন ব্রাহ্মণ, বারংবার প্রমাণ করার চেষ্টা করছেন। অঞ্জন বাবু, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। আমি একটা সাড়া দিইনি কো, আমি কিন্তু যখন কথা বলবো কেউ না যেন সাড়া দেয়, এটা প্রথমে আপনাকে অ্যাসিওর করতে হবে। এটা না বেশ, আমি সবাইকে একবার রিকোয়েস্ট করবো, অপার্থিব বাবু সরাসরি রোজা করে আমাদের এখানে জয়েন করেছেন, তাই কাইন্ডলি সবাই সবাইকে বলার সুযোগ দেবেন। অপার্থিব বাবু, প্রত্যেকটা ধর্মকে আমি সম্মান করি, ধর্ম নিয়ে আমি একটি বাক্য ব্যয় করতে নারাজ। এই যে নিপেন চক্রবর্তী, আগে কি শেখ আছে? এটা আমাকে একটু সংশোধন করে দেবেন তো। শেখ নিপেন চক্রবর্তী কি উনি? আমার ঠিক জানা নাই। আচ্ছা, ইন্দিরা গান্ধীর আগেও কি শেখ আছে নাকি?
এনারা অত্যাচার করেছেন। এখনো পর্যন্ত ভারতবর্ষে একজন মুসলিম প্রধানমন্ত্রীর নাম করুন, মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করুন, আমার অঞ্জন বাবুর কাছে প্রশ্ন আমার। এবং অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছে, তাহলে অমিত শাহজি নিশ্চয়ই সাহায্য করেছেন আমাদেরকে, অনুপ্রবেশ করে দিয়ে বলেছে যাও তৃণমূলকে জিতিয়ে এসো। আমরা ধন্যবাদ, অমিত শাহজিকেও ধন্যবাদ দিচ্ছি আমি। অনুপ্রবেশ তো করানোর মালিক তো উনি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে সব কথাবার্তা যেগুলো হচ্ছে, আগামী প্রজন্ম এগুলো শুনছেন। বিষয়টা হচ্ছে এই কথাবার্তাগুলো আমরা দেখেছি, আমরা গ্রাম বাংলার ছেলে, আমরা ছোটবেলায় নিজেদের এখনো গরু আছে, গরু চড়াতে যাই, অনেক রকম রাখাল ছেলে যারা পেশাগত যারা রাখাল, তারাও এই জায়গায় এই কথাগুলো বলে, চ্যাংদোলা করে তুলে নিয়ে ফেলে দে জলে, অমুক জায়গায় ফেলে দে, এগুলো হচ্ছে ঠিক রাখালের ভাষা। তাহলে সেই জায়গাতে এইগুলো নিয়ে আলোচনা করার মতো মানসিকতা আমাদের নাই। তারপরে হচ্ছে একের পর এক যখন বাংলাকে দখল করার জন্য কথা বলার রাজনীতিটা রয়েছে। হ্যাঁ, ওই আমি বললাম তো এই ভাষাগুলো চলে না। আমি আপনাকে একটাও বলিনি তো যে ঠুসে একটা ভালো কথা বলিনি, এটাও চলে না, যেই বলে থাকুন। তার মানে আপনি কন্ডেম করছেন তো যে ভরতপুরের তৃণমূল বিধায়ক এই শব্দটা ব্যবহার করে ঠিক করেননি? এই যে মুসলিম 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 বলেও ঠিক করেননি, চ্যাংদোলা বলেও ঠিক করেননি, ঠুসে দে বলেও ঠিক করেননি, আমি একদম বলছি। হ্যাঁ কেতন বাবু বলুন। আচ্ছা, এবারে আমি বলছি আর একটা কথা হচ্ছে, আমার মনে হচ্ছে কি দেখুন, একের পর এক 21 থেকে আপনি দেখুন আজকে যেভাবে আজকে ধরাশায়ী হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে আপনার দেয়ালে পিছন থেকে যাচ্ছে। সেই জায়গাতে একের পর এক যখন ফ্লপ হয়ে যাচ্ছে, আজকে আরজি কর ফ্লপ হলো, আজকে যাদবপুর ফ্লপ হলো, আজকে গোটা দিল্লিটাকে তুলে এনে আজকে 21-এ ফ্লপ হলো, আজকে 24-এ ফ্লপ হলো। তারপরে এমন কিছু কথাবার্তা বলে যদি বাজার গরম করা যায়, যদি একটু হাইলাইট হওয়া যায়, একটু প্রচারের আলোয় আসা যায়, কিন্তু এই যে এই ধরনের আচরণগুলো হচ্ছে যেগুলো, সেই আচরণগুলো কিন্তু বাংলার মানুষ আগেও জবাব দিয়েছে, এখনো বাংলার মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি। 26-এর পরে আবার একবার টক শো আপনি করবেন, স্পেশাল ভাবে 1 ঘন্টা করে টাইম দেবেন এক একজনকে, তখন বুঝতে পারবেন যে কোনগুলো ভালো ছিল। হ্যাঁ, 3 ঘন্টার করবেন, 3 জনা 3 ঘন্টা করবেন শোটাকে। হ্যাঁ, সেই জায়গায় 3 ঘন্টা করলে তবে বোঝা যাবে। আমি একটা কথা বলতে এখানে বাধ্য হচ্ছি, রাজনীতিবিদদের আমি সত্যি কুর্নিশ জানাই, তারা ঘন্টার পর ঘন্টা এই কথাগুলো বলে যেতে পারেন, কিন্তু সাংবাদিকরা 3 ঘন্টা টানা এটা বলতে পারবে কিনা আমরা চেষ্টা করবো। তাও বল স্যার, আপনারা বসে শুনবেন, আপনারা বসে শুনবেন। আমি এই জায়গাতে এই ধরনের, আর তারপরে যেভাবে এই কথাবার্তাগুলো হচ্ছে, এটাও সংবিধান বিরোধী। আমি কালকেও আপনাকে বলেছি দাদা, যে দেখুন আজকে যখন শপথ নেওয়া হয়, যে কোনো একজন পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে একজন আপনার এমপি পর্যন্ত, সাংসদ পর্যন্ত যেভাবে শপথ নেন, সেই শপথে এই ধরনের কথা বলা যায় না। তারপরেও আজকে এগুলো এক ধরনের প্রতারণাও হচ্ছে আজকে সরকারের সঙ্গে বা সংবিধানের সঙ্গে। তা আমি বলবো দেখুন, এই ধরনের রাজনীতিতে আমরা অভ্যস্ত নই। তারপরে আবার আরো মাথা খারাপ হচ্ছে, কাতারে কাতারে মানুষ আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসছে, একটা বড় ধাক্কা। এমনকি এমএলএরা পর্যন্ত চলে আসছেন, চারিদিক থেকে আজকে হাজার হাজার মানুষ যোগদান করছেন। এর ফলে কি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জিনিস কি বলুন তো অঞ্জন বাবু? সব থেকে নিকৃষ্ট খারাপ জিনিস কি পৃথিবীর? বলবো একটু শুনি, বলতে পারবেন? আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটাই মনে পড়বে বারবার করে, আমি এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে, আর ধর্মই হচ্ছে সব থেকে বেশি নিকৃষ্ট মানের জিনিস। তার কারণ যে আদতেও ধর্ম সম্বন্ধে আমরা কতটা জানি আমরা সেটাই জানি না, সেই ধর্ম নিয়ে আমরা লড়াই করি। সব থেকে নিকৃষ্ট জিনিস হচ্ছে মানুষের, পাখির, সবকিছুর মলমূত্র, জীবজন্তুর মলমূত্র হচ্ছে নিকৃষ্ট জিনিস। তাহলে এই সব মলমূত্র খেয়ে যদি আপনার বিকারগ্রস্ত হয়ে যদি ব্রেনটা চলে যায়, তিনি তো ভুল বকবেনই। গোবর খেয়ে আজকে যদি গন্ডগোল হয়ে যায়, সেই জায়গায় আমরা কিছু মনে করি না, উনি ভুল বকবেনই। সেই জায়গায় আমার কোনো বলার কিছু নাই। গোবর খেয়ে খেয়ে মাথাগুলো গেছে সব আজকে এই জায়গায়। তারপরে কাতারে কাতারে মানুষ ছুটছে তৃণমূলের দিকে, এমএলএরা ছুটছেন আজকে এই দিকে। হ্যাঁ, আজকে 26-এ দেখা যাবে বামপন্থীদের মতো অবস্থা বিজেপিরও হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। এইটুকুই বলবো, আমার আর কিছু বলার নাই। রবিদি, কার্যত অপার্থিববাবু বলার চেষ্টা করলেন, সেই দিলীপ ঘোষের কথাটা মনে পড়ে যাচ্ছে। ওই যাই হোক, শোনা পাওয়া যায় সেই বিষয় নিয়ে উনি বলতে চাইলেন। রবিদি, আমার কথা শোনা গেল? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। অপার্থিববাবু কার্যত বলার চেষ্টা করলেন দিলীপ ঘোষের সেই কথা, যেখানে তিনি বলেছিলেন যে শোনা পাওয়া যায়।
দেখুন, দিলীপ দাকে নিয়ে সেই কি সোনা পাওয়া যায়, সে তো আমরাও তো সবসময় বলি মোচাতে আয়রন পাওয়া যায়। তার মানে তাই এই না যে মোচা দিয়ে আমরা মানে খাট বানিয়ে নিচ্ছি লোহার বা কিছু, এরকম কিছু নয়। ঠিক আছে? তো সুতরাং এইসব বোকা বোকা কথাবার্তা ওনাকে বলতে বারণ করুন। এরকম অনেক স্টেটমেন্ট আছে, ওনার মুখ্যমন্ত্রীকে দেখতে বলুন। ঠিক আছে, মুখ্যমন্ত্রীকে দেখতে বলুন, মুখ্যমন্ত্রী কি ধরনের কথাবার্তা বলুন, মুখ্যমন্ত্রীর কবিতাগুলো শুনুন, আপনার মাথা একদম পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো সুতরাং মুখ্যমন্ত্রীর কবিতাগুলো শুনুন, বেশি করে পড়ুন, তাহলে দেখবেন মাথা ঠিক থাকবে। অন্য কাউকে অ্যাটাক করার আগে বুঝতে পারবেন যে আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের সুপ্রিমো কি ধরনের কবিতা বলে। আমি নেই, তুমি নেই, সেই নেই, বুঝতে পেরেছেন? এই ধরনের কবিতা লেখে, এপাং ওপাং ঝপাং এই ধরনের কবিতা লেখে। শুনুন, আগে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক ঠিক করতে বলুন। সচেতন হোক। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উনি যে অপারক সেটা বারবার প্রকাশিত। সুতরাং এই ধরনের মন্তব্যকে আমি তো বেসিক্যালি এগুলোকে প্রশ্রয় দেই না, আপনিও দেবেন না আশা করছি। অন্য কিছু মানে বেশ। হ্যালো রুবিদি, প্রশ্ন হচ্ছে আদৌ এই যে প্রশ্নটা আমি করলাম সেই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমার নয়, অপার্থিববাবু বলতে চাইলেন, এবং আমি এই প্রশ্নটাকে কেন উদ্ধৃত করলাম তার একটি বিশেষ কারণ রয়েছে। তা হলো অপার্থিববাবু বলার চেষ্টা করলেন যে আপনারা যেসব কথাগুলো বলছেন, কার্যত হিন্দু মুসলমান যাই বলুন না কেন, সেই কথাগুলো আদৌ আপনাদের ভাবছেন না, আপনারা ভেবে কথা বলছেন না। সেই কথাটিকে ইন্ডিকেট করার জন্য অপার্থিববাবু বোঝানোর চেষ্টা করলেন সেই শোনার কথা। ভারতবর্ষে 143 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় 86% আমার হিন্দু ভাই, 14% হচ্ছে মুসলিম, আমার মনে হয়, যদি ভুল না হয়। তাহলে আজকে এই জায়গায় হিন্দু খাতরামে থাকবে কেন? 86 আর 14, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের রাষ্ট্রপতি হিন্দু, আজকে আপনার রাজ্যপাল হিন্দু, আজকে এসপি হিন্দু, আজকে ডিএম হিন্দু, আজকে বিডিও হিন্দু, আজকে আপনার দেখুন সেই ইতিহাস তুলতে গেলে অনেক বিষয় থাকে, সেগুলো ভালো করে জানবেন। কংগ্রেস কি করেছে না করেছে, কংগ্রেস কার নাম কি পাল্টেছে না পাল্টেছে, কিভাবে গান্ধী করেছে না করেছে, সেসব অনেক ইতিহাস আছে, সেসব আপনার জানা নেই। ঠিক আছে? সমস্যাটা সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়। এখানে বেসিক্যালি হিন্দু মুসলিম নিয়ে যদি আপনাদের সমস্যা যদি না থাকে, আপনারা প্রকাশ্যে বলতে পারবেন যে তাহলে আলাদাভাবে মাদ্রাসা বন্ধ করা হোক, বলতে পারবেন আলাদাভাবে কোনো ইসলামিক হসপিটাল এই রাজ্যে চলবে না, বন্ধ করতে পারবেন। আচ্ছা, যদি আমি একটা কথা বলি অঞ্জনবাবু, আপনি একটা প্রমাণ করতে পারবেন এটা হচ্ছে পারবেন এটাকে মান্যতা দিতে আলাদাভাবে। কেউ কোনো কথাই তো শুনছেন না আপনারা, এভাবে ডিবেট হয় না। না না না, আমি এখানে দুজনকে থামার কথা বলছি, প্লিজ। আমি এখানে দুজনকে থামার কথা বলছি। অপার্থিববাবু প্লিজ, অপার্থিববাবু আপনি আমার সঙ্গে কথা বলছেন, শুধু এমনটা তো নয়, প্যানেলে রয়েছেন রুবিদিও, রুবিদির সঙ্গে একটু কথাটা বলুন। আপনি তো রুবিদির কথাই শুনতে চাইছেন না, রুবিদিও অপার্থিববাবুর কথা শুনতে চাইছেন না। শুনেনি না আগে প্লিজ, অপার্থিববাবু বলার সুযোগ দিন রুবিদিকে। অঞ্জনবাবু, এটা শুধুমাত্র বিজেপির প্রচার হিন্দু মুসলমানটা আপনি প্রমাণ করতে পারবেন। একজন হিন্দু ডাক্তার তিনি কোনোদিন বলেছেন যে আমি মুসলিম পেশেন্টকে দেখবো না? একজন হিন্দু শিক্ষক তিনি কোনোদিন বলেছেন একজন মুসলিম ছাত্রকে পড়াবো না? একথা প্রমাণ করতে পারবেন? একজন হিন্দু ব্যবসাদার কোনোদিন বলেছেন আমি একজন গরিব মুসলিম ব্যবসাদারকে আমি সাহায্য করব না? একথা নাই। শুধুমাত্র বিজেপির মুখে ছাড়া ভারতবর্ষের কোনো হিন্দুর কাছে এই ধরনের কোনো আজ পর্যন্ত ইতিহাস নাই, কোনো কথা আমরা শুনিনি কো। এটা শুধু প্রচার, বিজেপির মুখের প্রচার। কোনো হিন্দু ভাই এটা চান না, আমি বিশ্বাস করি। এটা আজ পর্যন্ত কোনো প্রমাণ নাই। আমরা তো চাই না, আমরা এটাও চাই না যে ভারতবর্ষের কোনো মুসলিমের গায়ে কোনো আঘাত লাগুক, সেটাও আমরা চাই না। আমরা তো মুসলিমদের জন্য কাজ করেছি। আমরা তো যখন ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় এসেছে 2014 আপনি কথা যদি বলতে না দেন তাহলে বলবো কি করে? আপনি অসভ্যতা করছেন কেন? না প্লিজ, না পার্সোনাল অ্যাটাক এটা আপনাদের ম্যানার্স। না না রুবিদি প্লিজ, পার্সোনাল অ্যাটাক নয় প্লিজ। আমি এখানে রয়েছি, আমি দুজনকে থামানোর চেষ্টা করব। রুবিদি প্লিজ বলুন। বিষয়টা হচ্ছে দেখুন, আমরা প্রথম থেকে আমরা কিন্তু মুসলিমদের জন্য কাজ করেছি, এবং আলাদাভাবে আমরা মুসলিমদের জন্য কোনো কাজ করেছি বা আলাদাভাবে হিন্দুদের জন্য কোনো কাজ করেছি তা কিন্তু নয়। আজকে প্রধানমন্ত্রীর যে কটা যোজনা আছে, রেশন থেকে শুরু করে সমস্ত কিছু যা যা করেছে, আমরা যদি চীনা ব্রিজ থেকে শুরু করি, ভারতবর্ষে এত উন্নত হয়ে গেছে, আজকে যদি রেল ডিপার্টমেন্ট দেখি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখি, সমস্ত কিছুতে কিন্তু হিন্দু মুসলিম সবাই রয়েছে। সেখানে কিন্তু কোনো প্রশ্নই আসে না যে প্রধানমন্ত্রী সবাইকে সমস্ত মুসলিমদের সরিয়ে দিচ্ছে, এটা তো
নিশ্চয়ই নয়। আর এসেই সবার আগে যে তো আপনাদের যেটা সমস্যা ছিল মানে 3 তালাক, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী এসেই কিন্তু বন্ধ করেছে। এবং আমরা এটাও দেখেছি, আমরা এখনো অবধি চাই যে প্রত্যেকটা মুসলমান মানুষ একই স্কুলে পড়ুক। কেন তাদের জন্য আলাদা স্কুল থাকবে, কেন আলাদা একটা হসপিটাল থাকবে, কেন এই জিনিসগুলো, কেন আলাদা আলাদা ডিভিশন গুলো আপনারা ক্রিয়েট করছেন? এই তৃণমূল সরকার এই রাজ্যে ক্রিয়েট করছে। আমরা তো চাই না, আমরা তো এখনো চাই সমস্ত মাদ্রাসা তুলে দেওয়া হোক, সমস্ত মাদ্রাসা তুলে দেওয়া হোক। আপনি যদি সত্যি হিন্দু মুসলিম সত্যি মনে হয় এক, আমরা এখনো বলছি আমি ভারতীয় জনতা পার্টি করি, আমি একজন সনাতনী হিন্দু, আপনি বলুন যে হ্যাঁ আমরাও চাই সমস্ত মাদ্রাসা তুলে দেওয়া হোক, সবাই একই স্কুলে পড়াশুনো করুক, ওই একই বেলের আওয়াজে সবাই গিয়ে একসাথে টিফিন খাবো, আবার ওই বেলের আওয়াজে একসাথে সবাই বাড়ি আসবো। আপনারা বলুন না, একটা হসপিটাল যখন থাকবে সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই থাকবে, সবাই সেই হসপিটালে গিয়ে দেখাতে পারবে। কেন আপনাদের জন্য ইসলামিক হসপিটাল আলাদাভাবে করা হচ্ছে? এটা আমরা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দেবেন। আপনারা হিন্দু মুসলিম করছেন, আপনারা এই সমস্যাটা করছেন। আমরা তো চাই এক দেশ এক কিছু, সমস্ত কিছু এক থাকুক, এক রাজ্য এক এক বিধান এক নিশান, সমস্ত কিছু থাকুক, আমাদের কোনো সমস্যাই নেই এই বিষয়। আমরা তো চাই সবাই একসাথে পড়াশোনা করুক, এটা তো আপনারা চাইছেন না। এই জন্যই তো আপনারা খারিজি মাদ্রাসা তৈরি করে স্লিপার সেল তৈরি করছেন, মানে বারবার করে আমরা দেখছি যে বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করছেন। সত্যি কথা শুনুন, ভারতীয় জনতা পার্টি হয়তো মুসলিম মুসলিম নাও করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি মুসলিমদের জন্য ভাবে। তাই জন্যই বারবার করে বলা হচ্ছে যে এই রাজ্যে 200টার ওপর খারেজি মাদ্রাসা তৈরি হচ্ছে, সেটা বন্ধ করা হোক, কারণ এখানে স্লিপার সেল তৈরি করা হচ্ছে। এই মুসলমান বাচ্চাদের ভবিষ্যৎগুলো নষ্ট করা হচ্ছে। আমরা তো চাই এই বাচ্চাগুলো আগামী দিনে ডাক্তার হোক, আগামী দিনে ইঞ্জিনিয়ার হোক। কেন জঙ্গি গোষ্ঠীর সাথে তারা যুক্ত হচ্ছে? এই জঙ্গি গোষ্ঠীর সাথে তো আপনারা যুক্ত করছেন, কারণ আপনারা চান না ভালো। আপনারা এটাও বুঝতে পারছেন না যে কোন কোন পলিটিক্যাল পার্টি আপনাদের ওপর থেকে গেম খেলে নিয়ে তাদের রুটি সেকে বেরিয়ে যাচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন না। আপনারা যে যত অপার্থিববাবুর কাছে যাবো। অপার্থিববাবু, আজ সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন রাজভবনটাও নাকি ওয়াকফের আন্ডারে আসছে। আমি বলছি যে আপনারা কি সত্যি হিন্দু মুসলিম করছেন নাকি করছেন না? রুবিদি কথাই আমি মেনে নেবো যে আপনারাও হিন্দু মুসলিম করছেন। স্লিপার সেলটা কোথায় অঞ্জনবাবু? স্লিপার সেল কোথায় আছে একটু বলে দেবেন, তথ্য আছে আপনার কাছে? এটা রুবিদি বলেছে, রুবিদি বলবেন। তথ্য আছে, আপনি বলতে থাকুন। অঞ্জনবাবুর কাছে দিলে আপনি দিয়ে দেন না, উনি দেখে নেবেন। ঠিক আছে, আমি দিয়ে দেবো, একদম কনফার্ম দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। অপার্থিববাবু আপনি বলুন। হ্যাঁ বলুন, কোনটা বললেন? সিদ্দিকুল্লাহ সাহেব কি বলছেন? হ্যাঁ, রাজভবনটাও নাকি ওয়াকফের আন্ডারে, সেটা সেই বিষয় নিয়ে যথেষ্ট শুরু হয়েছে রাজনীতি। এটা দেখুন, সেটা শঙ্কর ঘোষ বলছেন সেটা বাংলাদেশে গিয়ে ভাবতে। না, আমি বলছি পর্চাটা না দেখা পর্যন্ত আমি কি করে বলবো বলুন? উনি হয়তো পর্চা দেখেছেন, কি করেছেন সেটা তো উনি বলবেন, আমি তো পর্চাটা দেখিনি, পর্চাতে ছাড়া তো বোঝা যাবে না। তাই বলে রাজভবন আমি বলতে পারবো না। শুধু রাজভবন বলেনি অঞ্জন, শুধু রাজভবন বলেনি, ধর্মতলার পুরো রাস্তাটাই নাকি ওদের ওয়াকফ প্রপার্টি। সেটা এবার বলুন, পর্চা থাকলে হতে হবে। আমি বলি পর্চা যদি দেখা যায় তাহলে হবে, আমি না দেখে এটা কথাটা কি করে বলবো? তাহলে অপার্থিববাবু আপনি কি ওয়াকফের সমর্থন আর রয়েছে আপনার? ওয়াকফের সমর্থন, ওয়াকফ বলে একটা সংস্থা আছে এটা জানি। হ্যাঁ, কিন্তু আপনাদের সমর্থন রয়েছে? সেটাই কেন আলাদাভাবে রয়েছে? সেটা তো অন্য কোনো ধর্মের নেই, কেন আপনাদের আলাদাভাবে ওয়াকফ প্রপার্টির জন্য আলাদাভাবে একটা বিল রয়েছে? দেবত্ব সম্পত্তি আছে, দেবত্ব সম্পত্তি নাই। দেবত্ব তো হিন্দুদেরও আছে, হিন্দু সনাতনীদেরও আছে। তাদের জন্য আমরা জানা না, তারাও কি তাই করবে? তাদের জন্য আরেকটা বিল করবে। সম্পত্তি আছে, আপনারা জানেন না, এক একটা ধর্মরাজের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আজকে যে সম্পত্তিগুলো আমাদের বড় বড় যে নাম করা কটা ছটা মন্দির আছে, আপনি যেটা বলছিলেন সেটার একটু প্রমাণ চাইছিলেন, আমি আপনাকে বললাম আপনি গুগলটা খুলুন, খুলে লিখুন মিনারুল শেখ মুর্শিদাবাদে হরিহর পাড়াতে উনি খারিজা মাদ্রাসা তৈরি করেছিলেন, এবং সেখানে উনি একজন জঙ্গি। যিনি জঙ্গি তিনি ওখানে কি পড়াশোনা করাচ্ছিলেন দেবেন? জঙ্গি নিশ্চয়ই, তার জন্য প্রশাসন দেখবেন, অবশ্যই দেখবেন। তার স্লিপার এই হচ্ছে বিষয় যে আপনাদেরকে এই যে প্রমাণ দিয়ে দিলাম যে আপনারা স্লিপার সেল তৈরি করছেন, এখন স্লিপার সেল সে প্রশাসন দেখবে, তার জন্য প্রশাসন আছে।
হ্যাঁ প্রশাসনকে বলুন না দেখতে, আমরা তো চাইছি এসব তুলে দিই। কেন আমরা সাধারণ মানুষ আমরা কি দেখবো? ওটা প্রশাসন দেখবে। বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে? না না, এটা প্রশাসন দেখবে। ওখানে স্লিপার সেল হয়েছে, কি জঙ্গিযোগ হয়েছে। রাজনীতি করতে আমি বলি অঞ্জন বাবু, ওই যে ওয়াকফ বলছে, এই সমস্যা তৈরি করেছে সম্পূর্ণ তৎকালীনে মুসলিমদের দানের সম্পত্তি তোরা তৈরি। যেমন দেবত্ব সম্পত্তি, আমার হিন্দু ভাইদের দানে দেবত্ব সম্পত্তি হয়েছে, সেই ওয়াকফ সম্পত্তিগুলোও কিন্তু মুসলিমদের দানে একটা সম্পত্তি আছে। কোথাও আছে খানকার নামে, কোথাও আছে আপনার পীরের নামে, কোথাও আছে আপনার মসজিদের নামে ওয়াকফ সম্পত্তি। মসজিদের তো আমাদের অনেক অনেক জমি রয়েছে, সেগুলো দান করে সেটা ওয়াকফের আন্ডারে রয়েছে। আমাদের গ্রামের মসজিদটাই আছে 36 বিঘা সম্পত্তি আছে, সেটা ওয়াকফের আন্ডারে, তো ওয়াকফকে ট্যাক্স দিতে হয়। আজকে সেই জায়গাগুলো তো আছেই। সেরকম দেবত্ব সম্পত্তি আমার এলাকাতেই আমাদের দুর্গা মন্দির আছে, একটা ভালো দুর্গা মন্দির, সেখানেও প্রায় 37 বিঘের মতো আজকে জমি আছে। আমাদের শিব ঠাকুরের জমি রয়েছে, এগুলো তো রয়েছেই। আপনাদের পাকিস্তানেও এত জমি নেই যত বলছেন ভারতবর্ষে আছেন, এটাই হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছেন? শুনুন, আমি তো আপনাকে বলছি, আমি আমার জন্য কথা বলছি, আমি কি বলছি সেটা নিয়ে সম্পত্তি আছে, সেখানে সরকার পরিষ্কার করে কিছু জিনিস পাল্টেছে, মাত্র 44টা জিনিস পাল্টেছে, এমন কিছু পাল্টায়নি। সেখানে বলা হচ্ছে যারা যেগুলো এখনো অবধি রেজিস্টার করা আছে সেগুলো আপনাদের প্রপার্টিতে থাকবে, হঠাৎ করে কেউ দাবি করতে পারবে না, এটাই তো বলা হয়েছে। এটা তো কোনো ভুল নেই। এই ওয়াকফ প্রপার্টিতে কেউ যদি দেবত্ব সম্পত্তি যদি অন্য কাউকে দিতে চায়, সেখানে মহিলাদেরকেও দিতে পারবে, সেটা বলা হয়েছে। কিছু জিনিস চেঞ্জেস করা হয়েছে, সেটা নিয়ে এত বিরোধিতা করার কিছু নেই, সেটাকে বরঞ্চ আপনাদের সমর্থন করা উচিত ছিল। সেটা নিয়েও আপনার বিরোধিতা করছেন, তার মানে আপনারাই চাইছেন হিন্দু দরজা চলতে থাকবে। বুঝতে পেরেছি, এই দরজা চলতে থাকবে। এবং শুভেন্দু অধিকারী ঠিক কি মন্তব্য করেছে সেটাও আপনাদের সামনে রাখবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। চ্যাংদোলার ভিত্তিতে ঠুসে দেবর রাজনীতি। দেখুন, চ্যাংদোলার বিতর্কে ঠুসে দেবার জবাব, এ বিষয় নিয়ে অবশ্যই অপার্থিববাবুর কাছে যাব, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বক্তব্য রেখেছে আপনাদের সামনে রাখছি। দেখুন, মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, তুলে রাস্তায় ফেলবে। বুঝতে পারছেন তো, ঠিক এখান থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও বা অফেয়ারে ছিলেন অপার্থিববাবু, অপার্থিববাবু আপনি চ্যাংদোলা আর ঠুসে দেবার একটা মিল খুঁজছিলেন, ছন্দের বোধহয়। বলছি চ্যাংদোলার বিতর্কে ঠেসা দেবার যে রাজনীতি চলছে, এটার মধ্যে ছন্দ খুঁজতে যাবেন না। ভাবুন এটা, যে চ্যাংদোলার সঙ্গে ঠুসে দেবার কতটা বেসামাল সম্পর্ক রয়েছে, যার জন্য রাজনীতিতে এতটা প্রভাব পড়ছে। কথা দেখুন, বলুন। আমরা বরাবরই বলে আসি যে ইট মারলে পাটকেল খেতে হবে, টিট ফর ট্যাট অনেক কিছুই বলা হয়। সেই জায়গাতে মানে কথা বললে চুপ করে থাকলে তো হবে না, সেখানে তো আমরা মানে মেরে দেবে, একদম চাপা পড়ে যাবে সে। আবার যার যেমন কথাটা বলতে হচ্ছে, সে তো কিছু তো একটা বলতে হবে, সেই জায়গায় বলেছে। তাহলে তো হুমায়ুন কবির মেলাতে পারছে না ছন্দ, যদিও উনি কবি নন, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, কবির ভাষাতে কাল একটা পড়েছি, সেই গানটা বলা যাবে না, বলবো নাকি? হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ বলুন। আপনাদের তো অনেকেই কবিতা লেখেন, বলুন না। ওই একটা কবিতা, ওই একটা গান গেয়েছেন, ওই যে উনি গানটা গেয়েছেন, আমি শুনলাম। একজন বিধায়ক, বিজেপির বিধায়ক সাহেব একজন বলেছেন, গানটা পোস্ট করেছেন আবার। না এটা তো ভালো, বলা যাবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই বলুন। হ্যাঁ, কি গান শুনি একটু, আমি শুনিনি, আপনি শোনান না। যদি দেখুন ঠিকঠাক শোনাবেন। আর কি বলবো বলুন? হ্যাঁ বলুন। যা শোনাবো না, আর ওটা গানটা বিধায়ক সাহেব গাইছেন ভালো। আচ্ছা, কোন বিধায়কের কথা বলছেন আপনি? আমি এটা দেখিনি, আপনি বলুন কোথায় দেখেছেন। আমার কাছে আছে, পাঠিয়ে দেবো। কোন বিধায়ক বলুন? ওই আমাদের হরিণঘাটার বিধায়ক মনে হয়। সেটা রুবিদি ভালো অ্যান্সার দিতে পারবেন। যাই হোক, রুবিদি, আপনারা প্রত্যেকে কি কবিতার গানের রাজনীতিতে এই প্যানেল ডিসকাশনটাকে নিয়ে আসতে চাইছেন? এবার দেখুন, উনি গানটা গেয়েছেন, গেয়ে বললেন ওই আমাদের হলদিয়ার যে তাপসীদি, ওই তাপসীদির ওইটা পোস্ট করে উনি উপরে হেডিংটা করেছেন ওইটা। আচ্ছা, কি সুখের আশায় কি ধরিলাম, কি হলো এটা। বাহ, আপনার তো বিজেপির বিধায়কদের নিয়ে খুব ইন্টারেস্ট। আপনি কি আগামী দিনে তো আপনাকে নিয়ে আপনার দল তো এবার চিন্তিত থাকবে যে আপনি কি করতে চাইছেন। নিজের চিন্তা করলে তার কোনো বিপদই আসবে না, বিপদই আসবে না। দেখুন, শুভেন্দুদা যেটা বলেছে, যখন আলোচনা হবে সব রকমই আলোচনা আসবে,
দেখুন আচ্ছা অপার্থবাবু, আপনার কাছে কি সাউন্ডটা কোনোভাবে দেরিতে যাচ্ছে? না দেরিতে না, সঙ্গে সঙ্গে আসছে তো, ডাইরেক্ট আসছে না। যখনই রুবিদি কিছু বলতে চাইছেন তখনই আপনি কিছু বলছেন। আপনি কি ক্ষণে ক্ষণে কিছু না, বলতে আমি চাইছেন? বলিনি আপনার এটা মনে হচ্ছে আমি বলিনি, একদম আমি চুপচাপ শুনেছি। প্রথমটা বলুন না, একটা আমি কোনো রকম ইন্টারফেয়ার করিনি, কোরাসে যাইনি আমি। বেশ, রুবিদি এখন কিছু বলতে চাইছে, রুবিদিকে একটু বলতে দিন। রুবিদি বলুন। নিশ্চয়ই শুনবো। হ্যাঁ, বেসিক্যালি যে সমস্যাটা হচ্ছে, দেখুন এটা কিন্তু ওরাই তৈরি করছে, হিন্দু মুসলিমান ডিভিশনটা ওরাই তৈরি করছে, ওরাই সাধারণ মানুষকে ইনডিরেক্টলি ডিরেক্টলি থ্রেট দিচ্ছে। আজকে দেখুন এখন রমজান মাস চলছে, অথচ মানে এই সময় জানে যে হিন্দুরা চায় না কোনো মুসলিমদের অ্যাটাক করতে, বরঞ্চ তারা যখন রমজান পালন করে, যারা ভারতীয় মুসলিম আছে, আমরা তাদের বাড়িতেও যাই, অনেকটা হেল্প করার চেষ্টা করি, তারা যদি কিছু চায় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু খুব অবাক লাগছে এই রমজানের মাসে আপনি দেখুন কিভাবে একের পর এক মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভগবানকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা ভগবানকে শুধু ভগবান হিসেবে শুধু বলছি তা নয়, আমরা মা হিসেবে বলি, বা আমরা ভগবান মানে স্বয়ং ভোলেনাথকে বাবা হিসেবে বলি, সেখানে পুড়িয়ে দিচ্ছে। শুধুমাত্র রমজান করছে, এদিকে অন্য কাউকে দিয়ে এটা করাচ্ছে, এটা পলিটিক্স চলছে না আপনি বলছেন? রমজানের মাসেও এই জিনিস চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে আরেকটি মন্তব্য রাখছেন যে রমজানের মাসে মুসলিমদের অ্যাটাক করছে। মুসলমানরা করছে কি না করছে আমরা জানি না, সেইটা ধরার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ পুলিশ মন্ত্রী উনি। তদন্ত করুক, বার করুক এটা কারা করছে। যখন বারুইপুরে আমরা যখন দেখলাম যে আমাদের বারুইপুরে সুশোভন বলে একটি ছেলে রয়েছে, ও যখন মানে প্রকাশ্যে যখন গেল, সেখানে তৃণমূলের বিধায়ক থ্রেট দিচ্ছে, তৃণমূল বিধায়ক থ্রেট দিচ্ছে, বলছে তোমরা পুড়িয়েছো। অথচ লোকটিকে, যে লোকটি মূর্তিটা পুড়িয়েছে এবং মন্দির পুড়িয়েছে, মন্দির প্রাঙ্গণটাকে মানে জ্বালিয়ে ফেলেছে, সেই লোকটিকে ওরা কিন্তু ধরেছিল, সেই লোকটিকে পুলিশ নিজের হেফাজতে নিয়ে তাকে ছাড়িয়ে দিল, নিয়ে বেরিয়ে গেল। তাহলে আপনি বলুন যে এটা কারা করছে, তদন্ত করার দায়িত্ব তো প্রশাসনের। তার মানে প্রশাসন চাইছে না যে হিন্দুদের হয়ে তারা কথা বলুক, তারা হিন্দুদের ভালো চায় না, তারা চায় হিন্দুর ভগবান কেন, হিন্দুর পুরো নাম নিশান মিটে যাক পশ্চিমবঙ্গে, চাইছে এখানে হয়তো বা এরকম কিছু। আমরা খুব অবাক হয়ে যাচ্ছি, তারপরও আমি দেখলাম না কোনো দলকে রাস্তায় নামতে। কেন কেন আপনি বলতে পারবেন কেন কংগ্রেস রাস্তায় নামেনি? কেন কংগ্রেস সাম্প্রদায়িক তকমা লেগে যাবে? কংগ্রেস নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ দল নয় তার মানে? কেন সিপিএম রাস্তায় নামেনি? তার মানে তারাও ধর্মনিরপেক্ষ দল নয়? আমরা যদি আজকে মুসলমানদের জন্য যদি রাস্তায় নামতে পারি, আমরা হিন্দুদের জন্য রাস্তায় নামবো, 100% নামবো। আমরা হিন্দু, আমরা গর্ব করি। আর হিন্দুদের হয়ে যদি কেউ কথা বলে থাকে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কথা বলছে, বলবে, আগামী দিনও যত যত জনম থাকবে তত জনম বলবে। কারণ হিন্দুদের পাশে অন্য কেউ নেই, একটাই দল আছে যারা সর্বদা হিন্দুদের পাশে থেকেছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। রুবিদি বলছি, রাজ্যে বা গোটা দেশে কি ইস্যুর অভাব হচ্ছে? আমি বলছি পদ্মে কি নাভিশ্বাস উঠছে শুভেন্দু অধিকারীর? কেননা অনেক সময় এমন কিছু বক্তব্য তিনি রাখছেন যে কথাগুলো মনে হচ্ছে অনেকটাই ফ্রাস্ট্রেশনে ভুগছেন তিনি। রাজনৈতিক মহলে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। না হলে তিনি হঠাৎ করে বলছেন চ্যাংদোলা করে দেবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবো, বিমান বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবো, ভবানীপুর নাকি নন্দীগ্রামের থেকেও অনেক বেশি সহজ। এগুলো কি ফ্রাস্ট্রেশনের ফল? দেখুন, বেসিক্যালি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় লোটা কম্বল নিয়ে গেছিল, গিয়ে মনে করেছিল শুভেন্দু দাদাকে ইমিডিয়েটলি উনি তাড়িয়ে ফাড়িয়ে দেবেন, একদম হারিয়ে ফাড়িয়ে দেবেন। কিন্তু খুব মানে হাস্যকর বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই লোটা কম্বল গুটিয়ে ভবানীপুরে তাকে ফেরত আসতে হচ্ছে। এটা হচ্ছে শুভেন্দু অধিকারী, উনি যেটা বলেন সেটা করেন। সেটা হয়তো সময় লাগে, কিছুদিন সময় লাগলেও সেটা উনি করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দেখুন, এখানে এসে শোভন চট্টোপাধ্যায়কে তার সিটটা ছাড়ালো, মানে শোভন চট্টোপাধ্যায় তাকে দান করলো, দয়া করলো তার দলের পক্ষ থেকে, যে হ্যাঁ আপনি নিন, আপনি হেরো মুখ্যমন্ত্রী, আপনি কম্পার্টমেন্ট মুখ্যমন্ত্রী, আপনি নিন, নালে আপনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, আপনার দরকার আছে। শোভন চট্টোপাধ্যায় স্যাক্রিফাইস করলো, এবং সেই স্যাক্রিফাইস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়িয়ে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে, মুখ্যমন্ত্রী বলে একেবারে জায়গায় জায়গায় ব্যানার ফ্যানার পোস্টার টানিয়ে দিল। আরে সেই মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে লোটা কম্বল গুটিয়ে ফেরত আসতে হয়েছে, সেই মুখ্যমন্ত্রীকে শুভেন্দু দা এখান থেকেও লোটা কম্বল গুটিয়ে ফেরত পাঠিয়ে দিতে পারে, সেটা আমরা জানি। পলিটিক্সটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ও জানে, সেরকম শুভেন্দু দাও জানে। সেই কারণেই হয়তো উনি ভয় পেয়েছে, সেই কারণেই হয়তো শুভেন্দু দাকে অ্যাটাক করার চেষ্টা করছে।
তবে শুভেন্দুদার সাথে যেটা attack টা করা তো হচ্ছে শুভেন্দু সেটা অধিকারী কিন্তু করছেন। সাধারণ মানুষ ভালোভাবে নেবে আমরা না। যেটা দেখতে পাচ্ছি সেটা তো শুভেন্দু অধিকারীকে অ্যাকচুয়ালি ইগনোর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা অন্দরেও সরাসরি মুখ্যমন্ত্রীর নাম না করে এক প্রকার উপেক্ষা করছেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী একেবারে নাম নিয়ে বলছেন ভবানীপুরে গিয়ে হারাবেন। আমি বলছি লোটা কম্বল নিয়ে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে হেরেছে, এটা নয় মেনে নিলাম কিছুক্ষণের জন্য, যদি আবার সবটাই তদন্ত সাপেক্ষ। আমি বলছি যে এখন এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে ভবানীপুরে আবার এমন হবে না তো যে কম্বল লেপ সব নিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী, আবার 26-এর নির্বাচনে তাকে হেরে আসতে হচ্ছে। কথাগুলো একদম শুনতে যদিও পরিষ্কার হলো না। পরিষ্কারভাবে শুনতে পারলাম না, আমাকে বলছেন না শোনা ওনাকে? গেল, কথাগুলো একটু জড়িয়ে গেল। হ্যাঁ, একদম জড়িয়ে গেছে। বেশ, কোনো কারণে নেটওয়ার্কে কিছু ইস্যু হয়েছে, একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ বলুন রুবিদি, বলুন। হ্যাঁ, আমি পরিষ্কারভাবে শুনতে পাইনি, তবে এখন আপনি আমাকে বলতে বললেন সেটা বুঝতে পারছি। দেখুন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, শুভেন্দু অধিকারী অঞ্জন বাবুটা। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? কথাগুলো একদম শুনতে পেলাম না। হ্যালো, রুবিদি, এবার আমার কথা শোনা যাচ্ছে একদম স্পষ্ট? হ্যাঁ, দেখুন, শুভেন্দুদা যখন বলেছে ভবানীপুর থেকে তাকে হারাবে, তার মানে হারাবেই। ঠিক আছে, এটা একদম মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে বলে শুভেন্দু অধিকারীকে ইগনোর করার চেষ্টা করছে। একমাত্র যখন মানুষ ভয় পায়, তখন যখন কিছু রাস্তা না থাকে, কারণ মুখ্যমন্ত্রীর দুর্নীতি, মুখ্যমন্ত্রীর সততা, মুখ্যমন্ত্রীর নারী সুরক্ষা, মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা স্তরের নেতা মন্ত্রীদের কুকীর্তি, সমস্ত কিছু জনগণের সামনে চলে এসেছে। মুখ্যমন্ত্রীর কোনো রাস্তা নেই, আর ভবানীপুরেও আর হয়তো থাকতে পারবে না। ভবানীপুর থেকেও হয়তো ভবানীপুরের লোকেরাই তাকে দাঁড়িয়ে দেবে আগামী দিনে। বেশ, অন্তিম লগ্নে রয়েছে, এবার অপার্থিববাবুর কাছে যাবো। অপার্থিববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। চতুর্থবারের জন্য আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং 2021-এর থেকে অনেক বেশি সিট নিয়ে এই জায়গাতে অনেক বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন, এখানে কোনো সন্দেহের বিষয় নাই। ডিস্টার্ব হচ্ছে, সন্দেহের বিষয় নাই। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতাদি মুখ্যমন্ত্রী হচ্ছেন, আর এখানে বিজেপি শূন্য হাতে ফিরবে, এও সত্য কথা। এইসব বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করে আজকে একদম মানে কি বলবো, বিকৃত মনস্ক হয়ে গেছে, মাথার গোলমাল হয়ে গেছে আজকে, মানে বিকারগ্রস্ত, একদম বিকারগ্রস্ত। এবং নন্দীগ্রামে যেটা হয়েছিল লোডশেডিং হয়ে, সেই জায়গায় প্রথমবার জয় দিদির ঘোষণা হয়ে গিয়েছিল, নিশ্চয়ই আপনাদের কাছে সেই রেকর্ডও বাজবে। 1 ঘন্টা পরে কি আরো বেশি সময়ের পরে আবার সেটাকে উল্টে দেওয়া হলো লোডশেডিং এর পরে। এই বিষয়গুলো আছে অনেক কিছু, সেটা নিশ্চয়ই আপনাদের কাছে তার রেকর্ড আছে। প্রথম জয়টা কিন্তু দিদির হয়েছিল। বেশ, এবার আমি রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, কি লোডশেডিং হয়েছিল না হয়েছিল সেটাই সবাই জানে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে দিয়েছিল যে উনি নাকি জয়ী হয়ে গেছে। এটা ইচ্ছাকৃত করেই করেছিল, যাতে সেটা উনি সবাইকে দেখাতে পারে, হ্যাঁ আমি জয়ী হয়েছিলাম। উনি যে গোহারা হেরেছে সেটা সবাই জানে। আর শুধু হারেনি, ওনাকে লোটা কম্বল সমস্ত কিছু নিয়ে আবার ফেরত আসতে হয়েছে নন্দীগ্রাম থেকে। এর থেকে লজ্জার কি থাকতে পারে যে উনি কারোর দয়ায় আবার ভবানীপুর সিটে সে ছেড়েছে বলে, মানে শোভনদেব চট্টোপাধ্যায় সিটটা ছেড়েছে বলে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ওখানে দাঁড়িয়ে জিতেছে। এর থেকে আর লজ্জার কি হতে পারে? এরকম মুখ্যমন্ত্রীকে যদি সাধারণ মানুষ চায় তো চাইবে। সাধারণ মানুষের আমি একটাই বক্তব্য দিতে, মানে আমি একটাই কথা বলতে চাই, যে আজকে সাধারণ জনগণকে ভাবতে হবে যে এই মুখ্যমন্ত্রী যদি আবারও আসে, তাহলে কিন্তু সাধারণ মানুষের জনসুরক্ষা থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে এইসব কুকীর্তি কিছু কিন্তু যাবে না। জনগণকে কিন্তু সুরক্ষা দিতে পারবে না এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে প্রতিনিয়ত একটা করে ধর্ষণ হচ্ছে, একটা করে শ্লীলতাহানি হচ্ছে, কোথাও দেখতে পাচ্ছি স্বাস্থ্য থেকে ব্যবস্থা থেকে শুরু করে, রেশন থেকে ব্যবস্থা থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি ছড়িয়ে গেছে। একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আমি আর সময় দিতে পারছি না। অপার্থিববাবু, আমি সো সরি, সরকারকে আমি ক্ষমা প্রার্থী, আমি আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নে রয়েছে আমরা। রাজনীতির মতো চলবে, আপনাদের জন্য আপনাদেরকে ভোটটা দিতে হবে। 1 মিনিট দিতেই হবে আমাকে। প্লিজ প্লিজ, বেশ বেশ, অপার্থিববাবু বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন। আমি 1 মিনিট খালি চেয়ে নিলাম আপনার কাছে
যে আজকে লোটা কম্বল নিজের রাজ্যে নিজের এলাকায় লোটা কম্বল বাঁধতে হয় না। মোদি অ্যান্ড কোম্পানি 2021 সালে इसके बाद 200 পার লোটা কম্বল আরে রাখুন, গুজরাট থেকে ধার করে লোক আনছেন, গুজরাট থেকে ধার করে লোক এনে বেশ। ইলেকশনে দাঁড় করাচ্ছেন, আবার বেশ, অন্তিম ছিলাম আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ টাইটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার সাথে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো। দেখুন, আমি শুরুতেই প্রায় বলছিলাম, প্রায় মিড শোতেই বলছিলাম যে ধর্মই হচ্ছে সব থেকে নিকৃষ্ট জিনিস। কেন বলেছি জানেন? তার কারণ ধর্ম শব্দটার অর্থই অনেকে বোঝেন না। ধর্ম শব্দের অর্থ যেসব রাজনীতিবিদরা বিভিন্নভাবে সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন, ধর্ম কথার অর্থ শান্তি। সেই শান্তি সাধারণ মানুষের মধ্যে বিঘ্নিত যখন হয়, তখনই তো প্রশ্ন ওঠে রাজনৈতিক সমীকরণ চলছে নাকি পোলারাইজেশন ভোট। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন ওঠে, হিন্দু মুসলমান সব ধর্মই শান্তির বার্তা দেন, কিন্তু শান্তির বার্তা হয়তো রাজনীতিবিদরা চান না। দেখুন, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি নাকি কংগ্রেস নাকি সিপিআইএম, আদেও কারা সত্যিকারের সেকুলার বোঝা মুশকিল, কিন্তু সাধারণ মানুষকে বোকা বানানো কিন্তু এত সহজ নয়। হিন্দু মুসলিম ভেদাভেদ করবার চেষ্টা করেছিলেন ইংরেজরাও, পেরেছিলেন কি সেইভাবে? সত্যিই কি পেরেছিলেন? যদি পারতেন তাহলে এখনো পর্যন্ত হিন্দু মুসলমান একসঙ্গে বসে সেই নজরুল ইসলামের কথাটা বলতে হতো না। কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।